হাইকোর্ট রায় দিয়েছে বহুল আলোচিত 21শে আগস্ট যে গ্রেনেড হামলা মামলা, সেখানে সব আসামিকে যারা আপিল করেছেন কিংবা যারা আপিল করেননি সব আসামিকেই খালাস করে দেওয়া হয়েছে এবং আইনজীবীদের বক্তব্য আমরা শুনেছিলাম এবং পুরো বিষয়টা কভার করছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। মিল্টন, আপনার মাধ্যমে আমরা আইনজীবীদের বক্তব্য টানা সম্প্রচারে ছিলাম এবং তাদের বক্তব্য পুরোটাই আমরা শুনেছি। এর পরের অংশটা আপনি আপনার জায়গা থেকে একটু বলবেন মিল্টন, মানে আসামিরা তো খালাস পেলেন, মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রইল কিনা? দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু প্রায় 20 বছরের মতো 16 বছর অন্তত আসামিরা কারাগারে ছিলেন, সুতরাং এই সময় পর তাদের যদি কোনো ক্ষতিপূরণের জায়গা থাকে সেই ক্ষতিপূরণের ব্যাপারটা আসলে কিভাবে হবে এবং পরবর্তীতে আসলে মামলার ভবিষ্যৎ কি দাঁড়ালো মিল্টন? দেখুন রাকিব, যে আজকে যেই রায় হলো সেই রায়ে তারা প্রথম যে আপিল, সেই আপিলে তারা খালাস পেলেন। এখন যারা এই মামলার বাদী বা রাষ্ট্রপক্ষ, তাদের সুযোগ আছে এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবার, কারণ এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যে আদেশ, সে আদেশ কিন্তু রয়ে গেছে। এটা হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছে। হয়তো তারা এই মুহূর্তে হাইকোর্টের খালাস পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে যদি আপিল করা হয়, আপিলের ক্ষেত্রে তারা হয়তো জামিন পাবেন এবং জামিনে তাদের ছাড়া পাবেন। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করবে যখন আপিল বিভাগের রায়ের শেষ হবে এবং আপিল বিভাগ থেকে তারা ক্ষতিপূরণের জন্য আলাদা অভিযোগ দায়ের করবেন এবং তারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ তাদেরকে চাইতে হবে। আদালত চাইলেই তাদেরকে ক্ষতিপূরণ দিবেন না। এবং আপনারা জানেন যে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছিল 21শে আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে, তাতে 24 জন নিহত হয়েছিলেন এবং এই 24 জন নিহত হওয়ার ঘটনায় এই মামলা এবং এখানে যেই মামলার যে রায় দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে পদ্ধতিগত ত্রুটির কারণে আজকের এই যারা অভিযুক্ত হিসেবে যারা কারাগারে আছেন তাদেরকে খালাস দেওয়া হলো। এবং সেই পদ্ধতিগত ত্রুটির ক্ষেত্রে বা আদালত বলেছেন যে যে অভিযোগপত্র সেটি দায়ের করা সেটি সঠিক ছিল না, এই একাধিক অভিযোগপত্র ছিল এই মামলার, সেটি সঠিক ছিল না এবং এই মামলায় যার সাক্ষ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে বা যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ মুফতি হান্নান, তার একক জবানবন্দির উপরে এই মামলা দাঁড়িয়ে আছে, সেই মুফতি হান্নানকে জোরপূর্বক জবানবন্দি নেওয়া হয়েছে, সেই দাবিটি করা হয়েছে এবং যার কারণে এই মামলায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে। ফলে এই যে যুক্তিগুলি, সেই যুক্তিগুলি তারা হাইকোর্ট বিভাগে বলেছেন। এই যুক্তিগুলোর ক্ষেত্রে তাদের আপিল বিভাগে তাদের এই বিষয়ে কথা বলবার সুযোগ আছে, আপিল করবার সুযোগ আছে। তবে এখন হাইকোর্টের আদেশের পর যারা কারাগারে আছেন দীর্ঘদিন ধরে, তারা হয়তো খালাস পাবেন এবং যারা আপিল করা হবে কিনা সেটি পরবর্তী সিদ্ধান্তের বিষয়। তবে এখন পর্যন্ত যেটি সর্বশেষ যে আদেশ, সে আদেশ অনুযায়ী এখন যারা কারাগারে আছেন তারা খালাস পাবেন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছেন এই মামলার রায়ের ক্ষেত্রে যে যারা আপিল করেননি, বিশেষ করে তারেক রহমান, তিনি এই মামলায় আপিল করেননি, কারণ তিনি এই মামলার শুরু থেকে এখনো পর্যন্ত এই মামলায় পলাতক হিসাবে আছেন আইনের চোখে। ফলে তিনিও কিন্তু এই মামলা যেহেতু নিম্ন আদালতে পুরো রায়টাই বাতিল হয়ে গিয়েছে, ফলে তিনি কিন্তু এই মামলার একজন পরোক্ষ সুবিধাভোগী হবেন, অর্থাৎ তার ক্ষেত্রেও এই মামলার এটা আমরা শুনছিলাম এবং আমি নিশ্চিত মিল্টন আপনার প্রতিবেদন দেখলে সেখান থেকে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এবং অনেক ধন্যবাদ।